Hello dear learners, Assalamu alaikum. Welcome to my online class. This is Ajmiera, Assistant Teacher of English in Bonusri National Adel School. I hope you are so much well by the grace of Allah. Today I am going to take a class for class 8 and my topic is related to assignment number 3 that you have got already and have been informed. প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমরা জানো আমাদের 4th উইকে 3 নাম্বার অ্যাসাইনমেন্টটা চলে এসেছে। তো 3 নাম্বার অ্যাসাইনমেন্ট নিয়ে আমি কথা বলবো। তো চলো শুরু করা যাক। তোমাদের 3 নাম্বার অ্যাসাইনমেন্টটা আমি একটু তোমাদের কাছে একটু ক্লিয়ার করছি। 3 নাম্বার অ্যাসাইনমেন্টটা এসেছে আমাদের বোর্ড কর্তৃক যে গ্রামার বইটা সেখান থেকে এসেছে। তো সেই গ্রামার বইয়ে দেখো লিখেছি আমি ইউনিট 7 লেসন 3। হ্যাঁ, ওই অ্যাসাইনমেন্টে যে টাস্কটা দেওয়া আছে সেটা হচ্ছে 1 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে গ্রামার বেসড কিছু প্রশ্ন আছে অ্যাসার্টিভ থেকে সেটাকে ইন্টারোগেটিভ করতে হবে, আর 2 নাম্বার যে টাস্ক আছে সেটা হচ্ছে তোমাদের রাইটিং বেসড। তো আজকে আমি তোমাদের গ্রামার বেসড যে টপিকটা সেটা নিয়ে আমি আলোচনা করব। তো এটা মূলত এসেছে আমাদের ইউনিট 7 লেসন 3 থেকে, এবং আমি আরও একটু পরিষ্কার করে দিচ্ছি তোমাদের বোর্ড বইটার গ্রামার বইটার পেজ নাম্বার 143 থেকে একদম নিচের দিকে কিছু এক্সারসাইজ দেখতে পাবে, সেটাই তোমাদেরকে অ্যাসাইনমেন্ট হিসেবে কাজগুলো করতে হবে। আচ্ছা, এখন আমি যাচ্ছি। তো অ্যাসাইনমেন্টের কাজগুলোকে আসলে তো আমরা সরাসরি অ্যান্সার দেওয়া আমাদের উচিত নয়, কারণ এটা তোমাদের সম্পূর্ণ নিজের মৌলিকত্ব এবং নিজের ক্রিয়েটিভিটিটা দেখাতে হবে। কিন্তু অ্যাসাইনমেন্টটা যেন সুন্দর করে লিখতে পারো, যেন কোনো প্রবলেম না হয়, সেই ক্ষেত্রে আমি তোমাদের কিছু রুলস আমি তোমাদের জন্য সাজিয়েছি। এখানে একটু মনোযোগী হও। দেখো, প্রথমে আমি লিখেছি রুল 1, মানে যে প্রথম যে নিয়মটা সেটা হচ্ছে বাক্যটি হাবোধক থাকলে না বোধকে ইন্টিগ্রেটিভ করতে হয়। আচ্ছা, এই কথাটা একটু আমি আগে তোমাদের ক্লিয়ার করি, কারণ আমরা শিখেছি যে অর্থভেদে সেন্টেন্স কিন্তু 5 প্রকার। সেটা হচ্ছে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি। তো ওই অ্যাসার্টিভ সেন্টেন্সে আবার দুটো ক্যাটাগরি আছে, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, একটা হচ্ছে নেগেটিভ। অ্যাফার্মেটিভকে আমরা পজিটিভও বলি, পজিটিভ এবং নেগেটিভ। তো সেই পজিটিভ বাক্যকে বা অ্যাফার্মেটিভ বাক্যকে আমরা হাবোধক বলছি। তো যদি কোনো হাবোধক বাক্য দেখতে পাও সেটাকে তোমাদের করতে হবে কি, না বোধকে ইন্টিগ্রেটিভ করতে হবে। তো সেক্ষেত্রে কিছু রুল তুমি সামনে কিছু বিষয় তোমার মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে ওই হাবোধক বাক্যের অক্সিলারি ভার্ব যদি থাকে সেটাকে সামনে আনতে হবে এবং তার সাথে কিন্তু নট যুক্ত করতে হবে। আবার যদি অক্সিলারি ভার্ব না থাকে অর্থাৎ মেইন ভার্ব থাকে, সেক্ষেত্রে তোমাকে ডু, ডাজ, ডিড সামনে আনতে হবে এবং তার সাথে নট যুক্ত করতে হবে। আর একটা বিষয় ক্লিয়ার করি, সেটা হচ্ছে যখন আমি অক্সিলারি ভার্ব হোক বা ডু, ডাজ, ডিড হোক, যখন তার সাথে নট যুক্ত করব সেটাকে অবশ্যই তোমার সংক্ষেপ ফর্ম লিখতে হবে। যেমন যদি ইজ নট হয় তোমাকে ইজেন্ট বলতে হবে, যদি আর নট হয় তাহলে আরেন্ট, আবার যদি ডাজ নট হয় তাহলে আমাকে লিখতে হবে ডাজেন্ট। তো এরকম সংক্ষেপ ফর্ম তোমরা আগেও শিখেছো। আমি করতে করতে যে কটা পাই আমি সেটা নিয়ে কথা বলবো। তো এখান থেকে তাহলে আমরা এখানে শিখলাম যে যদি বাক্যটা পজিটিভে থাকে অর্থাৎ হাবোধকে থাকে তাহলে কিন্তু সেটাকে আমি না বোধকে ইন্টিগ্রেটিভ করব। তাহলে এখানে কিছু এক্সাম্পল দিয়েছি, যেমন হি ইজ অ্যান অনেস্ট ম্যান। এখানে একটা অক্সিলারি ভার্ব আছে, কে সেটা ইজ আছে। তো ইজটাকে আমি কি করব, সামনে আনবো, এবং যেহেতু এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড নেই, মানে নো বা নট বা নেভার বা নাথিং, কোনো নেগেটিভ ওয়ার্ড নেই, দ্যাটস ওয়াই আমি এখানে কিন্তু নটটা নিয়ে আসবো। তাহলে কি হলো, এটা হতো ইজ নট, কিন্তু আমাদের কিন্তু সংক্ষেপ ফর্ম লিখতে হবে অর্থাৎ ইজেন্ট। ইজেন্ট লেখার পরে বাকিটুকু পর্যায়ক্রমে যেভাবে থাকবে সেভাবেই ব্যবহার করবে। যেহেতু ইজটা আমি ব্যবহার করে ফেলেছি সুতরাং এখানে হবে ইজেন্ট হি অ্যান অনেস্ট ম্যান, তারপরে অবশ্যই একটা কোশ্চেন মার্ক দিতে হবে। কোশ্চেন মার্ক না দিলে কিন্তু একদম বাক্যটা ভুল হয়ে যাবে। এরপর যাই আমি একটা অক্সিলারি ভার্ব দিয়ে উদাহরণ দিয়েছি, আবার পাশেই দেখো একটা মেইন ভার্ব দিয়ে উদাহরণ দিয়েছি। মেইন ভার্ব দিয়ে উদাহরণ কি আছে, হি এনজয়স সিঙ্গিং। আচ্ছা, এখন কথা হচ্ছে আমি অনেক রুল থাকে, একটা গ্রামার পড়াতে গেলে অনেক রুলস জানার প্রয়োজন। সেটা হচ্ছে যখন মূল ভার্বের সাথে তুমি এস বা ইএস দেখতে পাবে তখন কিন্তু তুমি ডাজ ব্যবহার করবে। হ্যাঁ, সেটা নেগেটিভ করার ক্ষেত্রে হোক বা প্রশ্ন তৈরি করার ক্ষেত্রে হোক ডাজ ইউজ করবে। আর যদি এখানে পাস্ট ফর্ম থাকে, মানে এনজয়স না থেকে যদি এনজয় থাকতো তাহলে ডিড ব্যবহার করতে। আবার যদি শুধু এনজয় থাকতো, মানে কোনো এস বা কোনো ইডি বা পাস্ট ফর্ম ব্যবহার হবে না, সেক্ষেত্রে তুমি ডু ইউজ
করবে। তো যাই হোক, এখানে আমার কিন্তু এনজয়স ছিল, এই জন্য কিন্তু আমি ডাজন্ট লিখেছি। ডাজন্ট হি এনজয় সিঙ্গিং। আর একটা বিষয় মাথায় রাখবে, সেটা হচ্ছে তুমি একটা বাক্যে যদি ডু, ডাজ, ডিড তিনটা যে কোনো একটা ব্যবহার করো না কেন, সেক্ষেত্রে কিন্তু মূল ভার্ব সবসময় তোমাকে প্রেজেন্ট ফর্মে রাখতে হবে, অর্থাৎ যাকে আমরা ভার্ব ওয়ান বলছি। আচ্ছা, তাহলে এটা আমার গেল হচ্ছে হা বোধক থাকলে কি করব, না বোধক করব, এবং না বোধকে ইন্টিগ্রেটিভ করব। আর ইন্টিগ্রেটিভ মানেই তো অবভিয়াসলি তার সামনে প্রথমেই অক্সিলারি ভার্ব অথবা ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে বাক্যটা শুরু হয়ে যায়। এবার যাব রুল নাম্বার 2। না বোধক বাক্য থাকলে হা বোধক ইন্টিগ্রেটিভ করতে হয়, অর্থাৎ উপরে যে 1 নাম্বার রুলটা আমি লিখেছি একদম সেম, শুধু কথাটা উল্টো হবে। হ্যাঁ, এটা থেকে মাথায় রাখবে, এখানে হা বোধক ছিল, এখানে কিন্তু না বোধক, এখানে না বোধক ইন্টিগ্রেটিভ, এখানে কিন্তু হা বোধক ইন্টিগ্রেটিভ। অর্থাৎ এখানে যে আমরা নটটা নিয়ে এসেছি বা অক্সিলারি ভার্ব নিয়ে এসেছি সবই ঠিক থাকবে, কিন্তু আমরা কিন্তু যেহেতু হা বোধক করবো এই জন্য নটটা আমরা নিয়ে আসতে পারবো না। যেমন দেখো, এখানে লিখেও দিয়েছি যে অক্সিলারি ভার্ব থাকলে তার সামনে আসবে এবং নট আসবে না। কেন আসবে না? কারণ আমরা তো নেগেটিভ ইন্টিগ্রেটিভ করছি না, আমরা করছি অ্যাফার্মেটিভ ইন্টিগ্রেটিভ বা পজিটিভ ইন্টিগ্রেটিভ। হ্যাঁ, মানে হা বোধক করছি, তো হা বোধকে অবশ্যই নটের কোনো অস্তিত্বই থাকবে না। দেখো এখানে উদাহরণ দেখো। আচ্ছা, আরেকটু বলে নেই, ডোন্ট, ডাজন্ট, ডিডেন্ট হয়তো বাক্যের মধ্যে আছে যে হি ডাজন্ট বা হি ডিডেন্ট এরকম আছে, তাহলে কিন্তু সেক্ষেত্রে নটটা আসবে না, শুধু ডিডটা আসবে বা ডাজটা আসবে। আচ্ছা, উদাহরণস্বরূপ দেখো, মারিয়া ওয়াজ নট প্রেজেন্ট ইন দ্য ক্লাস, এখানে কিন্তু ওয়াজ নট আছে, এবং এখানে যেহেতু আমরা অক্সিলারি ভার্বটা আছে, অক্সিলারি ভার্বটা আমি আগে বসাবো, নট কিন্তু বসাবো না, কারণ আমাকে এটা অ্যাফার্মেটিভ অ্যাফার্মেটিভ ইন্টিগ্রেটিভ করতে হবে, অর্থাৎ হা বোধকে ইন্টিগ্রেটিভ করতে হবে। তাহলে ওয়াজ মারিয়া প্রেজেন্ট ইন দ্য ক্লাস। তারপর দেখো, আমি আরেকটা ড্রোন দিয়ে করে দিয়েছি উদাহরণ, আই ডোন্ট লাইক দ্য মুভি, এখানে নটটা আসবে না, শুধু ডুটা চলে এসেছে, ডু আই লাইক দ্য মুভি। ওকে, আমরা তাহলে 1, 2 এবং এখন আমি যাচ্ছি 3-এ, 1, 2 শেষ, এখন 3-এ যাচ্ছি। দেখো 3-এ লিখেছি এভরি, অল, এনি। এই যে 3টা শব্দ, এভরি হোক বা অল হোক বা এনি হোক, এই 3টা শব্দে যে কোনো একটা শব্দ দিয়ে যদি বাক্যটা শুরু হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা কি লিখবো, হু প্লাস নট, হু প্লাস নট। খুব ভালো করে মাথায় রাখবে, উদাহরণের সাহায্যে তুমি আরো ক্লিয়ার হতে পারবে। যেমন এখানে আছে এভরিবডি লাভস মিউজিক, তো এখন আমি বলেছি যে হু দ্বারা শুরু করব, তো হু আমি শুরু করেছি। এখন এরপরে কিন্তু ছিল হু এর পরে নট, কিন্তু তোমরা জানো যে নট শব্দটাকে কিন্তু আমরা একা একা বসাতে পারবো না, এটা তার জন্য আমাদের একটা অক্সিলারি ভার্বের প্রয়োজন পড়বে। তো যেহেতু এখানে লাভস আছে, এই জন্য আমি ডাজন্ট ইউজ করলাম। এখানে যদি লাভড থাকতো তাহলে আমি ডিডন্ট ইউজ করতাম। হ্যাঁ, তো এখানে কি লিখলাম যে হু ডাজন্ট লাভ মিউজিক। আর এখানে কেন লাভের সাথে এস হবে না, আমি আগেই বলেছি যে ডু, ডাজ, ডিড থাকলে কিন্তু শুধুমাত্র বেস ফর্মটা হবে, কোনো এস বা কোনো ইডি কোনো কিছু যুক্ত হবে না। আর একটা উদাহরণ দিয়েছি, দেখো অল আর বিজি টু সেলিব্রেট দ্য পার্টি, এখানে কিন্তু অক্সিলারি ভার্ব ছিল না, এখানে মেইন ভার্ব বুঝিয়ে আমরা ডু, ডাজ, ডিড ইউজ করেছি, মানে এখানে লাভ ছিল, ডাজন্ট ইউজ করেছি। কিন্তু এই বাক্যের ক্ষেত্রে কিন্তু একটা অক্সিলারি ভার্ব দেওয়া আছে, সেটা কি আর আছে। তো তাহলে আমরা কি লিখবো, অলের কারণে হু লিখবো, তারপরে আর তো দেওয়া আছে, সাথে শুধু নট যুক্ত করবো, তার মানে হু, আমি বলেছিলাম হু প্লাস নট, তাহলে হু বসলো, নটও বসলো, আর অক্সিলারি ভার্ব থাকলে তার সাথে নট বসাবো, অক্সিলারি ভার্ব না থাকলে ডু নট বা ডাজ নট বা ডিড নট বসাবো। ওকে, তো এখানে কি লিখলাম, হু আর নট বিজি টু সেলিব্রেট দ্য পার্টি এবং লাস্টে কোশ্চেন মার্ক। এবার আমি একটা নোট দিয়েছি, নোট মানে আমি এটাকে চাইলে রুলসের মধ্যে ফেলতে পারতাম, কিন্তু এর সাথে মিল করে যেহেতু তোমরা পড়বে, এই যে উপরে যে 3 নাম্বার রুলের ক্ষেত্রে কিন্তু বলেছি এভরি, অল, এনি। হ্যাঁ, কিন্তু এভরির সাথে যখন শুধু এভরি বডি বা এভরি ওয়ান থাকবে, তখনকার ক্ষেত্রে আমরা এই রুলটা ফলো করব। আর হচ্ছে এভরির সাথে যদি কোনো নাউন থাকে, দ্যাট মিনস কাউকে যদি ইন্ডিকেট করে বলা হয় কোনো একটা জাতিকে, যেমন হচ্ছে আমার পাশে একটু দিয়েছি ব্র্যাকেটের মধ্যে, হয়তো থাকলো এভরি ব্রাদার বা এভরি মাদার বা এভরি ফাদার, এরকম যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা রুলসটা অন্যরকমভাবে ফলো করব। তখন হবে ইজ দেয়ার এনি দিয়ে করতে হবে, অবভিয়াসলি ইজ দেয়ার এনি দিয়ে করতে হবে। ইজ দেয়ার এনি ডট 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 মানে হচ্ছে ওই জায়গায় মানে যে নাউনটা ইউজ করা হবে, যদি এভরি ফাদার হয় তাহলে আমি ইজ দেয়ার এনি ফাদার লিখবো, যদি এভরি মাদার হয় তাহলে লিখবো ইজ দেয়ার এনি মাদার। তো যার কারণে এখানে ডট ডট দিয়েছি যে ওখানে যেরকম নাউন বলবে সেটা বসিয়ে দিবে, তারপরে হু প্লাস নট, তারপরে হু বসাবো। আর যদি বাক্যটার ক্ষেত্রে অক্সিলারি ভার্ব থাকে তাহলে আমি অক্সিলারি ভার্ব প্লাস নট বসাবো, আর যদি মেইন ভার্ব থাকলে মেইন ভার্ব অনুযায়ী আমরা ডু নট বা ডাজ নট বসাবো। ঠিক আছে, এরপর এক্সটেনশন মানে যা বাকিটুকু থাকবে এবং লাস্টে আমরা কোশ্চেন মার্ক দিয়ে দিব। তো উদাহরণটা দেখো। আচ্ছা, একটু বলে নিই যে হয়তো তোমাদের প্রশ্ন রাখতে পারে যে আমি যে প্যাটার্নটা লিখেছি, এই প্যাটার্নে
এখানে কি আমি উপরেটা করতে পারবো না? হ্যাঁ, আমি উপরেটাও কিন্তু এই প্যাটার্নটাতে করতে পারবো, অর্থাৎ এভরি অল এনি থাকলে আমি হু প্লাস নট দিয়েও করতে পারবো, আবার ইজ দেয়ার এনি দিয়েও করতে পারবো। কিন্তু বি কেয়ারফুল, যখন এভরির সাথে নাউন থাকবে তখন কিন্তু তুমি আর উপরেরটা ফলো করতে পারবে না, অর্থাৎ 3 নাম্বার রুলের হু প্লাস নটটা ফলো করতে পারবে না, শুধুমাত্র ইজ দেয়ার এনিটাই ফলো করতে পারবে। তো আমি একটা একদম কি বলে একটা এই যে এক্সাম্পল দিয়েছি, মানে এই লাইনটা আমরা কিন্তু সবাই জানি মুখে মুখে আমাদের, তো সেই আমি উদাহরণ দিয়েছি। দেখো, এভরি মাদার লাভস আ চাইল্ড, এখানে আছে ইজ দেয়ার এনি মাদার, ওই যে ইজ দেয়ার এনি বসালাম, তারপরে ডট ডটের জায়গায় মাদার বসালাম, তাহলে ইজ দেয়ার এনি মাদার হু ডাজ নট লাভ হার চাইল্ড, তারপরে কোশ্চেন মার্ক দিতে হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে আসলে এই যে রুলসটা কেন আমরা এইভাবে করতে পারি না? যদি দেখো, তুমি একটু লক্ষ্য করো, যদি থাকে এরকম যে এভরি মাদার লাভস হার চাইল্ড, তো আমি তো এটা তো হবে অবভিয়াসলি, ঠিক আছে, কিন্তু আগেরটা যদি করি তাহলে কেমন হয়? কি করতে হবে যে হু ডাজন্ট লাভ হার চাইল্ড, কিন্তু যখন হু ডাজন্ট লাভ হার চাইল্ড তখন কিন্তু আমরা আসলে বেসিক্যালি বুঝতে পারছি না এখানে মাকে বলছে নাকি বাবাকে বলছে নাকি অন্য কাউকে মিন করছে। আসলে এই যে যখন এভরির সঙ্গে নাউন থাকবে তখন ওই নাউনটাকে বেশি তাকে কি বলা হয় গুরুত্ব দেওয়ার জন্য আমরা কিন্তু এই নিয়মটাকে আমাকে ফলো করতে হবে। হ্যাঁ, আচ্ছা, এবার যাই 4 নাম্বার রুলসটা অনেক সহজ। যদি বাক্যটা শুরু হয় নো বডি, নো ওয়ান অথবা নান, এই তিনটা কিন্তু শব্দ দেখলেই বুঝতে পারছো সবই হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। তো এই নেগেটিভ ওয়ার্ড দিয়ে থাকলে খুবই সহজ। এর আগে যেমন একটু হু এর সাথে নট লিখতে হতো, এখানে তো নট লেখা কোনো প্রশ্নই আসছে না, বিকজ এটা নিজেই একটা নেগেটিভ বাক্য। তাহলে এখানে কি করব, শুধুমাত্র হু বসাবো, এবং হু বসানোর পরে আরও মজার বিষয়, আর তোমাকে কোনোভাবেই চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। যেমন অনেক সময় আমরা হু এর পরে যখন নট লিখি তখন কিন্তু মানে 3 নাম্বার রুলস অনুযায়ী তখন কিন্তু আমাদের ভাবতে হয় যে আমি এস বসাবো নাকি ইডি বসাবো বা নাকি ডু ডাজ বসাবো, একটু চিন্তা করতে হয়। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু খুব সোজা, কোনো চিন্তা করতে হবে না, শুধু তুমি এই নো বডি, নো ওয়ান, নানের ক্ষেত্রে 3টা শব্দের পরিবর্তে জাস্ট শুধু হু লিখবে। হ্যাঁ, যেমন দেখো, নো বডি রেসপেক্টস এ লায়ার, এখানে কি লিখলাম, হু রেসপেক্টস এ লায়ার। এখানে কিন্তু আমি রেসপেক্ট লিখি নাই, শুধু যেভাবে ছিল রেসপেক্টস আমি এভাবে লিখেছি, হু রেসপেক্টস এ লায়ার। তারপর দেখো, নান ক্যান অ্যাভয়েড ডেথ, কেউ মৃত্যুকে অ্যাভয়েড করতে পারে না, তাহলে এটা কি লিখেছি, হু ক্যান অ্যাভয়েড ডেথ। তার মানে যেভাবে থাকবে, মানে নান বা নো বডির পরে যেটুকু শব্দ থাকবে, যেটুকু বাক্য বাকি থাকে সম্পূর্ণ একদম সেম রাখবে। আচ্ছা, এবার রুল নাম্বার 5-এ যাই। এটা হচ্ছে তোমাদের কিছু নোট হিসেবে, যে অ্যাসার্টিভ সেন্টেন্সে তুমি যদি নেভার বা নাথিং শব্দগুলো থাকে তাহলে কিন্তু তুমি কি করবে, নেভারের পরিবর্তে এভার লিখবে আর নাথিং এর পরিবর্তে এনিথিং লিখবে। হ্যাঁ, যেমন দেখো, আই উইল নেভার অ্যাপ্রিশিয়েট ফর ইউ ফর ইট, মানে আমি তোমার জন্য এটাকে অ্যাপ্রিশিয়েট করবো না, তাহলে এখানে কি হবে, উইলটা আগে বসাবে, কারণ এখানে তো অক্সিলারি ভার্ব আছেই, তাহলে উইলের পরে আই বসাবে, সাবজেক্টটা বসাবে, এবার নেভারটা কিন্তু এভার হয়ে গেছে, তাহলে উইল আই এভার অ্যাপ্রিশিয়েট ইউ ফর ইট। সেমভাবে আবার নাথিং দিয়ে একটা উদাহরণ দিয়েছি, আই হ্যাড নাথিং টু সে ইউ অ্যাবাউট দিস, এখানে কিন্তু হ্যাড আছে, হ্যাড তো আমি আগেই বসাবো, হ্যাডের পরে সাবজেক্ট বসালাম আর নাথিংয়ের পরিবর্তে এনিথিং বসালাম, হ্যাড আই এনিথিং টু সে ইউ অ্যাবাউট দিস। এই হচ্ছে 5টা রুলস, এবং এই 5টা রুলসের মধ্যে ভালো করে তোমরা যদি ক্লাসটা মনোযোগী হয়ে করো, ইনশাল্লাহ তোমাদের যে 143 পেজের যে উদাহরণটা আছে অর্থাৎ এক্সারসাইজটা আছে, এটা করতে কোনো রকম অসুবিধায় তোমরা ফিল করবে না। তো এইটা বেশ করে কিছু আমি কিছু আরও এক্সারসাইজ দিয়েছি যেন তোমরা বাসাটা প্র্যাকটিস করতে পারো, আরও তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। যেমন প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, এখানে কিন্তু ইজ আছে। হ্যাঁ, তাহলে ইজের সাথে আমি খালি ইজটা নিয়ে এসেছি এবং নট নেই, এই জন্য নট এনেছি, তাহলে ইজ এন্ড প্রিভেনশন বেটার দেন কিওর। তারপর দেখো, শানু লাইক ট্রাভেলিং, এখানে কিন্তু মূল ভার্ব লাইকড আছে, এই জন্য আমি এখানে আমাকে কি করতে হবে, ডু ডাজ ডিডের সাহায্য নিতে হবে, যেহেতু পাস্ট ফর্ম আছে এই জন্য ডিডন্ট লিখলাম আমি, ডিডন্ট শানু লাইক ট্রাভেলিং। আর বারবার বলেছি যে বাক্যে তুমি ডু ডাজ ডিড ইউজ করবে সেখানে অবভিয়াসলি তোমাকে মূল ভাবটাকে প্রেজেন্ট ফর্মে রাখতে হবে। 3-এ দেখো, উই কুড নট এনজয় দ্য প্রোগ্রাম, তাহলে নট আছে, আমি নট আনবো না, শুধু কুডটাকে নিয়ে আসবো, কুড উই এনজয় দ্য প্রোগ্রাম। তারপর দেখো, এভরিওয়ান কেম টু মি, সবাই আমার কাছে এসেছিল। আচ্ছা, এখানে কিন্তু আমি কি লিখলাম, এখানে হু প্লাস নট বসবে। হ্যাঁ, তাহলে হু এর সাথে আমি নট বসালাম, কিন্তু আমার যেহেতু এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই এই জন্য আমার ডু ডাজ ডিডের সাহায্য নিতে হয়েছে। এখানে কেম আছে, সো আমি এখানে ডিড নিয়েছি, তাহলে হু ডিডেন্ট কাম টু মি। আর কাম বসলো তো আমি আগেই বলেছি যে অবশ্যই মূল ভার্বের বেস
বেস ফর্মটা বসবে। 5 নাম্বার দেখো, নান ক্যান লিভ ফর এভার, কেউ সারা জীবনের জন্য বাঁচে না। এখানেও কিন্তু আমি যে নো বডি নো ওয়ান নান বলেছিলাম, রুল নাম্বার 4 এ বলেছিলাম যে শুধুমাত্র হু বসাবে, তাহলে এখানে কি হলো, হু ক্যান লিভ ফর এভার। তারপর নাম্বার 6, আই নেভার ওয়েন্ট দেয়ার, আমি কখনোই সেখানে যাইনি। তাহলে এই বাক্যটা যেহেতু পাস্ট ফর্মে আছে, ওয়েন্ট আছে, এই জন্য আমি ডিডটা আগে বসাবো। ডিড আই এভার গো দেয়ার, গো কেন বসালাম, বারবার বলছি ওই যে বেস ফর্ম বসাতে হয়, আর নেভারের পরিবর্তে এভার হয়েছে। তারপর নাম্বার 7 বাকি, দেয়ার ওয়াজ নাথিং টু ওরি অ্যাবাউট, তাহলে ওয়াজটা আমি আগে নিয়ে আসবো, তারপরে সাবজেক্ট আনবো, আর নাথিং এর পরিবর্তে কি লিখেছি, এনিথিং। ওয়াজ দেয়ার এনিথিং টু ওরি অ্যাবাউট। আর নিচে একটু খেয়াল করো, এটা আমি তোমাদের আবারও বারবার বলছি, এটা অনেকেই বিভিন্ন গ্রামারেই এই বিষয়টা চলে আসে, ভয়েস বলো ন্যারেশন বলো, এবং সবাই এই বিষয়টা খুবই গোলমাল করে ফেলে। আবারও লিখে দিয়েছি তোমাদের সুবিধার জন্য, ডু ডাজ ডিড যুক্ত বাক্যে মূল ভার্ব সর্বদা প্রেজেন্ট ফর্মে থাকবে। তার মানে হচ্ছে যে বাক্যটাতে তুমি ডু ডাজ ডিডের ব্যবহার দেখতে পাবে, সেখানেই অবশ্যই তোমাকে মূল ভার্বটা প্রেজেন্ট ফর্মে রাখতে হবে। তো এই হচ্ছে আমার আজকে তোমার অ্যাসাইনমেন্ট 3 নিয়ে আজকে ডিসকাশন। তো আজকে ক্লাস নাম্বার হচ্ছে 46। আশা করি যদি ক্লাসটা তোমরা ভালো করে শোনো, তাহলে অবশ্যই অ্যাসাইনমেন্ট তোমরা নিজেরাই করতে পারবে, কারো কোনো রকম সাহায্য ছাড়াই। এবং আমরা সেটাই চাচ্ছি যে তোমরা তোমাদের অ্যাসাইনমেন্টগুলো নিজেরা করো। আমরা কিন্তু বুঝতে পারি যে কেউ, যদিও গ্রামার অতটা নকল করা বা কপি করা কিছু নেই, গ্রামার একটা নির্দিষ্ট রুলস অনুযায়ী চলে। তো কেউ কোনো কিছু দেখে ফুল কপি করো না, তুমি হেল্প নিতে পারো, হয়তো 2 বা 3টে রাইটিং থেকে, 3টে কনসেপ্ট থেকে নিজের মতো করে একটা মৌলিকভাবে সুন্দর করে তুমি উপস্থাপনা করতে পারো। আর গ্রামারের ক্ষেত্রে তো অবশ্যই এটা রুলস ছাড়া তো হবেই না, তোমাকে রুল জানতেই হবে। তো আশা করি আমার ক্লাসটা ভালোভাবে দেখলে তোমরা প্রত্যেকটাই, আমার মনে পড়ছে না আমি কতগুলো ওখানে এক্সারসাইজ ছিল, কিন্তু সবগুলোই তুমি আমার এই মাত্র 5টা রুলসের মধ্যে পেয়ে যাবে ইনশাল্লাহ। তো আশা করি সবাই সুন্দরভাবে অ্যাসাইনমেন্টটা করে জমা দেবে। সে পর্যন্ত আমি আবারও নতুন ক্লাস নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খোদা হাফেজ।